নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। এই আসরে হবে কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, আর সাথে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আজকের গল্প হলো এক দুর্ধর্ষ গোয়েন্দা রুদ্রদার গল্প, স্বনামধন্য লেখক সুকান্ত দাসের কলমে। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ কাকাবাবুদের মতো শ্রদ্ধেয় বিভিন্ন মন জয় করা গোয়েন্দা। এবার লেখক সুমন্ত দাসের কলমে শুনে দেখুন গোয়েন্দা রুদ্রশঙ্কর রায়ের দুর্ধর্ষ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। এবং এই গল্পটি ভালো লাগবে আশা করি। আপনাদের সহযোগিতা এবং পাশে পেলে রুদ্রদা সিরিজের গল্প আরও আসবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্পের আসর। শব্দ করে আমাদের সামনে রাখা ঘড়িটা একবার বেজে উঠল। ঘড়িতে সময় দেখাচ্ছে দুপুর 3টে, অথচ এখন সকাল 11টার বেশি হতেই পারে না। আমাদের টেবিলের উপর রাখা সাদা রঙের একটা মস্ত দেওয়াল ঘড়ি। এই ধরনের ঘড়ি আজ থেকে কয়েক বছর পর হয়তো আর দেখাই যাবে না। এই ঘড়ির বিশেষত্ব হলো এই ঘড়িগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর শব্দ করে বাজতে থাকে। এক একটা ঘড়ি থেকে এক এক রকম শব্দ হয়, তবে এই শব্দগুলো একটাই জিনিস জানান দেয়, যে ঘড়িতে কটা বাজে। ঘড়িতে ঘন্টা যতগুলো থাকে ততগুলোই শব্দ ঘড়িটা থেকে বেরিয়ে আসে। তাই এমন একটা ঘড়ি আমাদের কি করে হলো সেটা প্রথমে বলা দরকার। ও, নিজের নামটাই বলা হয়নি। আমি অনিরুদ্ধ অধিকারী, কিন্তু বাড়িতে আমায় ছোট্ট করে সবাই অনি নামেই ডাকে। আমার ছুটি পড়েছে কলেজের, তাই আমি এখন মাসির বাড়ি এসে বসে রয়েছি অনেক দিন ধরেই। আর আমার মাসির বাড়িতে আসতেও ভালো লাগে, তার কারণ রুদ্রদা। ও, আমার মাসির ছোট ছেলে, আমার দিয়ে 4 বছরের বড়, আর ওর আসল নাম রুদ্রশঙ্কর রায়। ও অনেক দিন যাবৎ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছিল, কিন্তু ওর একটা শখ ছিল, সেটা হলো গোয়েন্দাগিরি। দেশ বিদেশের অনেক বই পড়ে আর নিজের বুদ্ধিতে অনেকদিন কয়েকটা কেস সলভ করে এখন প্রতিষ্ঠিত প্রাইভেট ইনভেস্টিগেটর। পুলিশও অনেক সময় ওর সাহায্য নিয়েই থাকে। আর ওর আগের একটা কেসের কথা তো আমি আগেই বলেছি। রুদ্রদা ও 20 কলম না শুনে থাকলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে শুনে নিতে ভুলবেন না কিন্তু। সে যাক, অনেক গল্প আছে, আস্তে আস্তে বলবো। আজ ওর একটা অদ্ভুত কেসের কথা বলবো, যেটা আমি ওর সাথেই ছিলাম। আজ সকালে উঠে প্রতিদিনের মতো হাতে চা পান শেষ করেছি, আর আমার মামা মানে রুদ্রদার বাবার সাথে একটু কথা বলছিলাম। একটু পরেই উঠি করব, স্নান করতে যাব ভাবছিলাম, এমন সময় আমাদের ঘরে এসে ঢুকলেন এক ভদ্রলোক। নিচে রামুদা ছিল না, কারণ সে বাজারে গিয়েছে। ঘরের দরজা যে একদম খোলা ছিল সে কথা নয়, রুদ্রদা নিচেই ছিল। ভদ্রলোক রুদ্রদার পিছন পিছন ঢোকার কথা, কিন্তু রুদ্রদা ঢুকে যাওয়ার পরে ভদ্রলোক আমার মামার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন। তারপর বেশ কিছুক্ষণ মামাকে পর্যবেক্ষণ করে নিয়ে বললেন, চিনতে পারছেন অমরজিৎ দা? আরে সেই উত্তর পাড়ায় আপনাদের বাড়ির কাছে ছিলাম। আরে ভুলে গেলেন? সেই একসাথে কত ফুটবল পিটিয়েছি মাঠে। আগেই বলে রাখি, আমার আদি মামার বাড়ি ছিল আসলে উত্তরপাড়াতেই। পরে মামা কলকাতায় এই নতুন বাড়িটা করে, কিন্তু মামা তাকে চিনতে পারলেন না। একটু পরে সে যখন তার নামটা মামাকে বলল, তখন যেন হঠাৎ করেই চিনতে পারলেন। তিনি বললেন, আরে নবারুণ না? ঠিক ধরেছি, নবারুণই তো। মামা আমার আর রুদ্রদার উদ্দেশ্যে বললেন, আমি তখন উত্তরপাড়ার বাড়িতে থাকতাম, আর সেখানেই নবারুণের সাথে আমার আলাপ হয়েছিল। সত্যি বলতে ফুটবল খেলার কথাটা সে মিথ্যে কথা বলেনি। সেখানে এরকম বিকালের দিকে মাঠে ফুটবল খেলা হতো, তবে 2-1 বার ছাড়া আমি সেখানে যাইনি, খেলিও নি। কিন্তু নবারুণের সাথে আমার এমন একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর তো আমরা কলকাতায় চলে আসি, তারপরে আর ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আজ এত বছর পর তাকে দেখে খুব ভালো লাগলো। আর ও কিন্তু আমার থেকে 4 বছরের ছোট, বুঝলি? মামা এবার একটু এগিয়ে গিয়ে ওনাকে বসতে বললেন, আর তাকে হাসি মুখে প্রশ্ন করলেন,
তোমার খবর কি নবরণ? কতদিন বাদে দেখা হলো। একটু মোটা হয়ে গেছে বলে মনে হচ্ছে। নবারুণবাবু মৃদু হেসে বললেন, মোটা কি শুধু আমি হয়েছি, তুমি কি হওনি? আর আমি তো খুব খুশি হয়েছি তোমায় দেখে। তবে তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তবে তুমি কি রুদ্রর বাবা? হ্যাঁ, রুদ্র আমারই ছেলে। বলে আমার আর রুদ্রদার পরিচয় করিয়ে দিলেন। রুদ্রদা এতক্ষণ বসে একটু খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিল। এরপর মামা আর উনি দুজন মিলে একটু ছেলেবেলাকার গল্প করছিলেন। রুদ্রদা ওনাদের কথাবার্তা শুনছিল, তাই এবার ওনার দিকে তাকিয়ে একটু হেসেই বলল, আপনি যে আমার বাবার বন্ধু তা আমাদের জানা ছিল না, তবে আপনি এসেছেন ভালো লাগলো। হ্যাঁ, এবার বলুন আপনার আগমনের কারণ কি? সাথে সাথে মামাও জিজ্ঞাসা সুরে বললেন, হ্যাঁ, তোমার ব্যাপার কি? হঠাৎ আজ এখানে উপস্থিত হয়েছ? আগেই খেয়াল করেছি তিনি এসে একটা বড় বাক্স এনে টেবিলের উপরে রেখেছিলেন। তিনি এবার অতি সাবধানে ওই বাক্সটা খুলতেই এখন দেখতে পেলাম সেখানে একটা বেশ বড় সড়ো ঘড়ি রাখা রয়েছে। মনে হয় নবারুণবাবু সেটা হাতে করে নিয়ে এসেছেন। মামা এবার বললেন, তোমার দরকার রুদ্রর সাথেই তো। তাহলে বসো, তোমরা কথা বলো, আমি অবন্তীকে একটু চা করে আনতে বলি। মামা বেরিয়ে যেতেই নবারুণবাবু একটু গলা খাকড়ে বললেন, এই ঘড়িটা নিয়ে বড্ড সমস্যায় পড়েছি বুঝলে। তাই রুদ্রর কাছে এলাম, যদিও আমার এই সমস্যার কোনো সমাধান করতে পারে। আমি ওর অনেক নাম শুনেছি, তাই ছুটে এলাম। আমি ঘড়িটার দিকে তাকালাম, আর ঠিক তখনই ঘড়িটা 3 বার শব্দ করে বেজে উঠল। বেশ কিছুক্ষণ ধাতস্থ হয়ে বসার পর নবারুণ রুদ্রদার দিকে তাকিয়ে একরকম বলতে শুরু করলেন, উত্তরপাড়ার কাছে আমার বাড়ি বুঝলে রুদ্র। আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার ছেলে থাকি। আমার কাজ অতি সামান্য। একটা কারখানায় মেশিন অপারেটরের কাজ করি। তা মাইনেপত্র যা পাই তাতে আমাদের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়। তবে সেসব কথা এখানে বলার প্রয়োজন নেই। এই ঘড়িটা আমি মাস কয়েক আগে পাই। প্রথম প্রথম কিন্তু তেমন কিছুই হয়নি। হঠাৎ ঘড়িটায় একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। একদিন সকালে উঠে মনে হলো ঘড়িটা সামান্য ছোট হয়ে গেছে। সত্যি বলতে ব্যাপারটা চোখে পড়ার মতো ব্যাপার নয়, সেটা চোখে পড়েছিল অন্য একটা কারণ। দেখবে রুদ্র, ঘরের দেওয়ালে কোনো জিনিস যদি একভাবে থেকে যায় তাহলে তার পেছনে দেয়ালের উপর একটা ছাপ পড়ে। ঘড়িটা আমাদের ঘরের দরজা দিয়ে ঢুকে ডান দিকের দেয়ালে মাথা সমান উচ্চতায় ঝোলানো থাকতো। বেশ কয়েক মাস থাকার জন্য ঘড়িটার পেছনেও তেমন একটা ছাপ পড়েছিল। মাসখানেক আগে ঘড়িটা নামাতে গিয়ে চোখে পড়ল যে ওই ছাপটা যেন ঘড়িটার আশেপাশে সামান্য দেখা যাচ্ছে। আসলে রুদ্র, আমি একটু খুঁতখুঁতে মানুষ। সবকিছু নিয়ে একটু মনের মতো করার চেষ্টা করি আর কি। সবকিছুর প্রতি আমার একটা প্রখর দৃষ্টি থাকে। তাই ব্যাপারটা আমার চোখে পড়েছিল, কিন্তু আমার স্ত্রীর চোখে পড়েনি। আমি তাকে ব্যাপারটা বলতেই সে বলে ওটা আমার মনের ভুল। একটা ঘড়ি ছোট কিংবা বড় হয়ে যায় নাকি? ঘড়ি তো আর গাছ নয় যে আস্তে আস্তে বড় হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু আমার মাথায় কেমন যেন থেকেই যায়। আমি ঘড়িটা নামিয়ে নিয়ে দেওয়ালের ছাপটা ভালো করে পরীক্ষা করি। ঘড়িটা একটা পেরেকের মধ্যে ঝোলানো থাকতো। বড় ঘড়ি, তাই একটা পেরেকে সম্ভব হতো না বলে দুটো রেখে ঝোলানো থাকতো। পরে সেখান থেকে ঘড়িটা নামিয়ে এনে ভালো করে পরীক্ষা করে দেখি, না, ঘড়িটা যেমন ছিল তেমনি আছে। কিন্তু দেওয়ালের উপর চেপে দিয়ে বুঝতে পারি আমার ধারণাই ঠিক। দেওয়ালের সেই ছাপ থেকে ঘড়িটা সামান্য ছোট হয়ে এসেছে। ব্যাপারটা হওয়ার মতো নয় আমি নিজেও জানি। একটা ঘড়ি আমার ঘরের দেওয়ালে ঝুলছে, অথচ ঘড়িটা বড় থেকে সামান্য ছোট হয়ে গেছে। এটা কি করে হয়? কিন্তু রুদ্র, বিশ্বাস করো, আমি সেই ছাপটা ভালো করে মিলিয়ে দেখেছি। ঘড়িটা ছোট হয়ে গেছিল তাতে আমার কোনো সন্দেহ নেই।
রুদ্রদা এবার বলল, আচ্ছা, আর নবারুণবাবু, আপনার মনে আছে আপনি ঠিক দেখেছিলেন সেই ছাপটা আপনার ঘড়িটার থেকে বড়? আর এছাড়া অন্য কোনো পার্থক্য লক্ষ্য করেছিলেন ঘড়িটার মধ্যে? নবারুণবাবু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ রুদ্র, আমি নিশ্চিত ঘড়িটা ছোট হয়ে গেছিল। তবে সেই একটা পার্থক্য ছাড়া ঘড়িটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, আর একটা ব্যাপার, ঘড়িটা আগের থেকে একটু বেশি নতুন বলে মনে হচ্ছিল। মানে প্রায় 5-6 মাসের একটা ঘড়ি আর 2 মাসের একটা ঘড়ির মধ্যে যতটা পার্থক্য থাকবে ঠিক ততটাই। আচ্ছা, তারপর তারপর কি হলো? এরই মধ্যেই মামা চা নিয়ে হাজির। সবার সামনেই চা রাখা হলো। নবারুণবাবু এবার একটু চায়ে চুমুক দিয়ে বলা শুরু করলেন, ব্যাপারটা কিন্তু মাথার মধ্যেই রইল, সবকিছুই স্বাভাবিকভাবে চলতে লাগলো। ওই ঘড়ির ছাপ থেকে ছোট হয়ে যাওয়া ছাড়া আর কোনো পার্থক্য কিন্তু আমি দেখতে পেলাম না। তারপরে বেশ কয়েকদিন কেটে গেল। আরো একদিন কি যেন মনে হতে একবার ঘড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে ভালো করে দেখছি। তখন মনে হলো ঘড়িটার চারপাশে সেই সামান্য ছাপের ফাঁকটুকু আর দেখা যাচ্ছে না। মনে হলো ঘড়িটা সামান্য বড় হয়ে গিয়ে আগের ছাপটুকুকে মিলিয়ে নিয়েছে। এবার কিন্তু সত্যি আমার কেমন অদ্ভুত লাগলো। ঘড়িটা আবার নামিয়ে আনলাম। নামিয়ে এনে ভালো করে পরীক্ষা করে দেখলাম, না, ঘড়িটা আগের ছাপের মতোই রয়েছে। এখন ব্যাপারটা এমনও হতে পারে যে ঘড়িটার ছোট হয়ে যাওয়ার জন্য ছোট ছাপ পড়েছে, তাই এখন এমন কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু কেমন যেন মনে হতে লাগলো, না, ঘড়িটা আগের থেকে আবার বড় হয়ে গেছে। কারণ দেয়ালের কাছে ভালো করে চোখ দিলে বোঝা যায় ঘড়িটার আগের ছাপের থেকে এখনের ছাপটা যেন একটু বেশি বড়। আমি দেখলাম রুদ্রদা ও মামা দুজনেই কথাগুলো শুনে একটু অবাক হয়েছে। সাথে সাথে আমিও অবাক হয়ে এবার নবারুণবাবুর দিকে তাকালাম। মামা এবারে মুখ খুললেন, তুমি এসব কি বলছো? তুমি নিজে বুঝতে পারছো? তুমি একবার বলছো তোমার ঘড়িটা ছোট হয়ে গেছে, আবার বলছো তোমার ঘড়িটা বড় হয়ে গেছে। এটা হওয়া কি কোনোভাবে সম্ভব নাকি? নবারুণবাবু বললেন, আমি জানি আপনি হয়তো ভাবছেন আমি যেসব কথা বলছি সেগুলোর কোনো ভিত্তি নেই, আমি হয়তো ভুল কথা বলছি। কিন্তু একটা ভুল ধারণা নিয়ে আমি এত দূর আপনাদের কাছে ছুটে আসবো কেন? আর তাছাড়া আমি জানি রুদ্র এখন ব্যস্ত মানুষ। শুধু শুধু তোর আর আপনাদের সময় নষ্ট করতেই বা আমি যাবো কেন? রুদ্রদা এবার বলল, আপনার কথাগুলো আমি মোটেই ভুল মনে করছি না নবারুণবাবু। তবে আপনি ঠিক বলছেন তো। প্রথমবার আপনার যেমন মনে হয়েছিল ঘড়িটা ছোট হয়ে গেছে, দ্বিতীয়বার তেমন আপনার ঠিক মনে হয়েছিল ঘড়িটা বড় হয়ে গেছে। এ ব্যাপারে আপনি নিশ্চিত তো? দেখুন, এখানে আপনার দেখার উপর কিন্তু সব কিছু নির্ভর করছে। আপনি যদি ঠিক দেখেন তাহলে কেসটা আমি অবশ্যই হাতে নেব। আপনি যদি ভুল দেখে থাকেন তাহলে কিন্তু কেস নেবার মতো কিছুই নেই। নবারুণবাবু দেখলাম দৃঢ় কণ্ঠে বললেন, না রুদ্র, আমি ঠিকই দেখেছি। আরো একটা ব্যাপার, আসলে প্রথমবার যখন ঘড়িটা আমার সামান্য ছোট হয়ে এসেছে মনে হয়েছিল, তখন ঘড়িটার পেছনে কিন্তু আমি লাল রঙের একটা পেনের কালি দিয়ে একটা গোল দাগ দিয়ে রেখেছিলাম। পরের বার যখন ঘড়িটা বড় বলে মনে হয়, তখন ঘড়িটাকে নামিয়ে এনে আমি কিন্তু সেই দাগটা আর দেখতে পাই। রুদ্রদা এবার একটু উত্তেজিত হয়ে বলল, ঠিক এটাই আমি বলতে চাইছিলাম নবারুণবাবু, যে আপনি কোনো কিছু একটা প্রমাণ রেখেছেন নাকি ঘড়িতে। তাহলে সেটা যখন রেখেছেন। রুদ্রদা কথাটা বলেই টেবিলের ওপর রাখা ঘড়িটাকে তুলে নিয়ে উল্টে দেখল, কিন্তু সেখানে লাল রঙের কোনো দাগ নেই। তখন নবারুণবাবু ঘড়িটায় হাত দিয়ে ঘড়িটার পেছনে, যেখানে ঘড়ির স্প্রিং ব্যাটারি সমস্ত কিছু থাকে, সেখানে হাত দিয়ে একটা জায়গায় দেখিয়ে দিয়ে বলল, এখানে রুদ্র, ঠিক এখানেই আমি ঘড়িটার পেছনে লাল রঙের একটা ছোট্ট গোল দাগ এঁকে দিয়েছিলাম। কিন্তু এখন দেখতেই পাচ্ছ, এটা দেখলেই বোঝা যায় এখানে কখনোই কোনো লাল দাগ পড়েনি। রুদ্রদা এবার জিজ্ঞাসু স্বরে বলল, ওই লাল দাগের ব্যাপারে আপনি কি আর কাউকে বলেছিলেন, মানে আপনার স্ত্রী কিংবা অন্য কাউকে? নবারুণবাবু এবার জোর দিয়েই বললেন, না রুদ্র,
আমি সে ব্যাপারে আর কাউকে বলিনি। এই ব্যাপারটা আমি ছাড়া এখনো পর্যন্ত কেউ জানে না। প্রথমবার স্ত্রীকে বলেছিলাম, কিন্তু সে ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল বলে দ্বিতীয়বার আর তাকে আমি কিছু বলিনি। একেবারে সরাসরি তোমার কাছেই চলে এসেছি। এমনটা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। রুদ্রদা এবার শান্ত গলায় বলল, একটা কথা আমায় খুব ভেবে চিনতে বলবেন। প্রথমবার যখন ঘড়িটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়, তারপর থেকে আপনি নিশ্চয়ই ঘড়িটার দিকে একটু নজর রাখতেন। আর দ্বিতীয়বার যখন ঘড়িটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়, সেই সময়টার কথা আপনার ঠিকঠাক মনে আছে আশা করি। দিন কয়েকের মধ্যে ব্যাপারটা ঘটেছে। নবারুণবাবু একবার একটু ভেবে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ রুদ্র, আমার যখন মনে হয়েছে সেটা আজ থেকে প্রায় 3-4 দিন আগে। রুদ্রদা একটু ভেবে জিজ্ঞাসা করল, এর মাঝে, মানে প্রথমবার থেকে দ্বিতীয়বারের মাঝে আপনি বাড়ি থেকে তো কাজে যাওয়ার জন্য বেরিয়ে যান। তার মধ্যে এমন কোনো সময় হয়েছে যেই সময় আপনার বাড়িতে কেউ ছিল না? আপনার স্ত্রী, আপনার ছেলে, তারা সবাই কোথাও গিয়েছিল? দিনের বেলাতে কখনো গোটা বাড়ি ফাঁকা ছিল? নবারুণবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, সেভাবে তো গোটা ব্যাপারটা মনে পড়ে না রুদ্র। তবে এর মধ্যে আমার বাড়ি ছেড়ে কোথাও কিন্তু ঘুরতে কিংবা অন্য কোনো কারণে যাইনি। তবে হ্যাঁ, তুমি যদি ঘড়িটা চুরি করার কথা ভাবো, তাহলে দুপুরে আমার স্ত্রী খাওয়া দাওয়া করে ভাত ঘুম দেয়। সে সময়টা আমি কারখানায় থাকি, আর ছেলে মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে থাকে না। বাড়িতে যদি বাইরে থেকে কেউ আসতে চায়, তাহলে সে সময় ঘরে ঢুকতেও পারে, তবে ঘরের দরজা কিন্তু বন্ধ হয়েই থাকে। রুদ্রদা কি যেন চিন্তা করল, তারপর বলল, ঘড়িটা নিশ্চয়ই আপনি আপনার এলাকার কারোর দোকান থেকে কিনেছিলেন। নবারুণবাবু বললেন, না, ঘড়িটা আমি আমাদের এলাকার কারোর কাছ থেকেই কিনিনি। আসলে আমাদের এলাকায় একটা বাড়িতে এক ভদ্রলোক থাকতেন। তা ভদ্রলোক কোনো একটা কারণে তার বাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় চলে যান। তার জিনিসপত্র সমস্ত কিছু তিনি নিয়ে যেতে চান না, কিছু কিছু জিনিসপত্র আশেপাশেই বিক্রি করে দিয়ে যান। ঘড়িটা আমার স্ত্রীর বেশ পছন্দ হয়েছিল। সত্যি কথা বলতে, ঘড়িটা আমাদের উনি বিনামূল্যেই দিয়ে যান। তবে ব্যাপারটা বাইরের কাউকে বলতে তিনি বারণ করেছিলেন, তাই আমি নিজেও সে কথা বাইরের কাউকে বলিনি। রুদ্রদা একটু অবাক হয়ে বলল, এত ভালো আর দামি একটা ঘড়ি ভদ্রলোক আপনাদের বিনামূল্যে দিয়ে গেছিলেন, তার মানে সেই ভদ্রলোক আপনাদের খুব ভালোবাসতেন। তবে সমস্যা যখন একটা হয়েছে, তার সমাধান তো একটা থাকবেই। আর অকারণে তো এমন কিছু হবে না। আচ্ছা, একটা কাজ করা যাক। আপনি আজকে ফিরে যান। আপনার বাড়ির ঠিকানা আশা করি বাবা ভালোভাবে জানে। আমি বাবার কাছে জেনে নেব। কাল অনিকে নিয়ে সকালে একবার আপনার বাড়িতে যাব। আপনার বাড়িটা দেখা দরকার। আর যদি আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে এই ঘড়িটা আমার কাছেই থাক। আশা করি আপনার কোনো আপত্তি নেই। নবারুণবাবু সম্মতি জানিয়ে বললেন, না না, আমার কোনোই আপত্তি নেই। তবে আমি এটাই জানতে চাই, আমি কি আসলেই ভুল দেখেছি, নাকি ঘড়িটা একবার ছোট একবার বড় হয়েছে? নবারুণবাবুর সাথে মামার তারপর আরও বেশ কিছুক্ষণ কথা হলো। অনেকদিন আগেকার বন্ধু তো। তারপর তিনি একসময় চলে গেলেন। মামা এক কথায় নিবারুণবাবুকে বলেই দিয়েছেন। কাল সকালেই আমরা ওনার বাড়িতে যাব। তিনি চলে যাওয়ার পরে রুদ্রদার কাছে গিয়ে বসতে দেখতে পেলাম ও কিছু একটা ভাবছে। সেটা দেখে আমি প্রশ্ন করলাম মৃদু হেসে। জিজ্ঞাসা করলাম, রুদ্রদা, তুমি নবারুণবাবুর কেসটা নিতে গেলে কেন? এমন অদ্ভুত ব্যাপার কি হতে পারে নাকি? দেওয়ালে ঝুলতে থাকা একটা ঘড়ি নিজে থেকে ছোট বড় হয় কি করে? রুদ্রদা বলল, কেসটা নেওয়ার আসল কারণটা তুই নিজের মুখেই যে বলে দিলি অনি। এখন কালকের জন্য অপেক্ষা কর। রুদ্রদা ঘড়িটা মন দিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি হঠাৎ করে এমন কি বললাম যে রুদ্রদা সেটাকেই কেসটার হাতে নিয়ে নেওয়ার কারণ বানিয়ে দিল। কি জানি বাপু। রুদ্রদা মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলে, তার কিছুই বোঝা যায় না। তবে আমি বুঝতে পারছিলাম রুদ্রদা এখন আর কিছুই বলবে না।
সে ঘড়িটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই কাল সকালে ছাড়া তেমন কিছু আর জানা যাবে না। যদিও কাল সকালে নবারুণবাবুর বাড়িতে যাওয়ার কথা আছে, তবে সেখানে গিয়েই বা এমন কী জানা যাবে। তবে অপেক্ষা করাই ভালো। তাই আমিও নিজের ঘরে চলে গেলাম। নবারুণবাবুর সাথে দেখা হওয়ার পর থেকে মামার উত্তরপাড়ায় কাটানো ছোটবেলার দিনগুলোর সেই কথা বেশ মনে পড়তে লাগলো। তাই তিনি আমাকে ঘরে গিয়ে নিজের বিছানায় হেলান দিয়ে শুয়ে সেসব স্মৃতি মনে করে আমাকে গল্প শোনাতে লাগলেন। একটু পরেই অবন্তি এসে জানিয়ে দিয়ে গেল যে একটু পরেই দুপুরের খাবার দেওয়া হবে। আমার তখনই মনে পড়ে গেল এখনো স্নান করা হয়নি। তাই তাড়াতাড়ি স্নানে ঢুকে পড়লাম। স্নান সেরে বেরিয়েছি, দুপুরে খাবার টেবিলে বসে অবন্তিদি প্রশ্ন করল, টেবিলের উপরে একটা ঘড়ি দেখতে পেলাম, এটা আবার কোত্থেকে জোটালি রে? রুদ্রদা একটু খেতে খেতে একটু হেসে হেসে কথার উত্তরে বলল, ও, বাবার এক বন্ধু এসেছিলেন, তিনি দিয়ে গেছেন ঘড়িটা। আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমার কাছেই রেখে দিয়েছি। কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো। অবন্তিদি অবাক গলায় বলল, সে কি উনি যে বাবার বন্ধু, অথচ তুই একবার আমায় জানালি না? না, ওনাকে দুপুরে খেতে তো বলতে পারতি। বাবার বন্ধু বলে কথা, উনি আবার কি ভাববেন? কথাটা আমায় বলা হলেও রুদ্রদা বলল, উনি কিছুই ভাববেন না। ওনার একটু তাড়া ছিল, তাই আজ তাড়াতাড়ি চলে গেছেন। কাল সকালে আমাদের একবার ওনার বাড়িতেও যেতে বলেছেন। কাল বাড়িতে গেলে ওনাকে একদিন নেমন্তন্ন করে এখানে আসতে বলে দেবো, না হয় তুই রেঁধে খাওয়াস। অবন্তিদি কিন্তু রুদ্রদার কথা সত্যি বলেই বোধহয় ধরে নিয়েছিল। তাই আরও এ কথা ও কথা বলতে লাগলো। আমি কিন্তু মনে মনে ঘড়ির ব্যাপারেই ভাবতে ভাবতে খেয়ে চলেছি। এক সময় খাওয়া শেষ হতে নিজের ঘরে চলে এলাম। একবার মনে হলো নবারুণবাবু মিথ্যে কথা বলছেন না তো। আর তাছাড়া সব ব্যাপারে যে আমার একটু অতিরিক্ত কৌতূহল আছে সেটাও আমি জানি। আমার মন বলছে ঘড়িটার মধ্যে কিছু একটা আছে, আর সেটাই বোধহয় রুদ্রদা বুঝতে পেরেছিল, কিন্তু এখন কিছুতেই বলতে চাইছে না। কাল নবারুণবাবুর বাড়িতে গিয়ে আবার কি ঘটবে সেটাই ভাবতে লাগলাম আমি। রুদ্রদা কিন্তু এর মধ্যে যখনই দেখলাম তখনই সে ঘড়িটা নিয়েই পড়ে রয়েছে। কিন্তু একটা সাধারণ দেওয়াল ঘড়ির মধ্যে এমন কি রয়েছে যেটা রুদ্রদা দেখার চেষ্টা করছে সেটা আমি বুঝতে পারলাম না। পরদিন সকালে রুদ্রদা আর আমি মিলে গিয়ে পৌঁছালাম নবারুণবাবুর বাড়িতে। বেশ অনেক দিন আগে ছোটবেলায় এদিকটায় আসতাম, যখন মামার বাড়ি আসতাম। এখন এদিকটার সামান্য পরিবর্তন হয়ে গেছে, তবে তার বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। আমরা সকালে আসবো বলে রেখেছিলাম, তাই বোধহয় তিনি কারখানায় না গিয়ে বাড়িতেই ছিলেন। আমরা দরজায় গিয়ে কড়া নাড়তেই তিনি নিজে এসে দরজা খুলে দিয়ে আমাদের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসলেন। একটু পরেই একজন মহিলা চা দিতে আসে। আমি বুঝতে পারলাম এটাই নবারুণবাবুর স্ত্রী। তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমায় বলতাম না সেই অমরজিতের কথা। সেই অমরজিতের ছেলে রুদ্র এখন কত বড় হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি এই সেই অমরজিতের ছেলে আছে। তারপর আবার রুদ্র কিন্তু একজন গোয়েন্দা। ভদ্রমহিলা আমায় আর রুদ্রকে নমস্কার জানিয়ে আমাদের সামনে উল্টো দিকের চেয়ারে বসলেন। তারপর একটু কিছুক্ষণ চুপ থেকে নবারুণবাবু বললেন, রুদ্র, ওই যে দেয়ালটায় ঘড়িটা টাঙানো ছিল, তুমি তাকালেই বুঝতে পারবে দেওয়ালে ঘড়ির একটা ছাপ রয়েছে। নবারুণবাবুর কথায় আমি আর রুদ্রদা দুজনে দেওয়ালের দিকে তাকালাম। যেখানে আঙুল দেখাচ্ছে সেখানটা ফাঁকা। সেখানে একটা ঘড়ির ছাপ যে রয়েছে তা বোঝা যায়। চারপাশের দেওয়ালটা সামান্য বেশি কালো হয়ে এসেছে, কিন্তু সেই জায়গায় একটা গোল মতো ছাপ রয়েছে। ঘড়ি থাকলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই। ঘরের মধ্যে বলার মতন তেমন বেশি কিছু নেই। অতি সাধারণ একটা ঘর। একদিকে একটা আলমারি, একদিকে একটা টেবিল চেয়ার রয়েছে, দুটো ঘর, একটা রান্নাঘর। তবে বাড়িটার দোতলা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলে আরও একটা ঘর রয়েছে এবং তারপরে ছাদ।
রুদ্রদা কিন্তু উঠে গিয়ে সেই ঘড়ির জায়গাটায় ভালো করে বেশ কিছুক্ষণ দেখতে লাগলো। তারপর সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নবারুণবাবুর স্ত্রীর উদ্দেশ্যে বলল, আপনি ব্যাপারটা কখনো লক্ষ্য করেননি মিসেস দাস? ওনার স্ত্রী একটু ইতস্তত করে বললেন, না, মানে ও আমায় বলেছিল যে এই ঘড়িটা তার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। ঘড়িটা কেমন যেন ছোট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা তেমন গুরুত্ব দিইনি আসলে। একটা ঘড়ি কি করে ছোট হয়ে যায় সেটাই তো আমি বুঝতে পারছি না এখনো। রুদ্রদা বলল, শুধু ছোট নয় মিসেস দাস, বড় হয়ে যায় মাঝে মাঝে। কথাটা বলে রুদ্রদা এই জায়গাটা ছেড়ে আমাদের সামনে চেয়ারে এসে বসলো। এর মধ্যে নবারুণবাবুর স্ত্রী রান্নাঘরের দিকে গিয়ে আমাদের জন্য চা নিয়ে এলেন। চা খেতে খেতে কিন্তু রুদ্রদা একটা কথাও বলল না, চুপ করে ঘরের চারপাশে দেখতে লাগলো। তারপর চা খেতে খেতে সম্পূর্ণ অন্যরকম একটা প্রশ্ন করে বসলো। যে ভদ্রলোক আপনাদের ঘড়িটা দিয়েছিলেন সেই ভদ্রলোক কি তারপরে আপনাদের বাড়িতে এসেছিলেন একবার কিংবা দুবার? নবারুণবাবু তার স্ত্রীর দিকে তাকালেন। তিনি একটু ভেবে নিয়ে বললেন, উনি তো তারপরেও বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছেন। আসলে আমাদের উনি বড্ড ভালোবাসতেন, আর তাছাড়া আমাদের ছেলেকেও উনি বড্ড স্নেহ করতেন, তাই ওকে দেখার জন্য মাঝে মাঝেই চলে আসতেন। কিন্তু প্রায় মাসখানেক হয়ে গেল তিনি আর আসেননি, বোধহয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রুদ্রদা চুপ করে রইল, কিছুই বলল না। চা খাওয়া শেষ হতেই সে বলল, চলুন নবারুণবাবু, একটু আপনাদের ছাদ থেকে ঘুরে আসি গিয়ে। রুদ্রদা, আমি আর নবারুণবাবু মিলে বাড়ির ছাদে গিয়ে উঠলাম। এখান থেকে চারপাশটা বেশ সুন্দর দেখা যায়। দু একটা পুরনো বাড়ি ভেঙে পড়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। নতুন কয়েকটা বাড়ি তৈরি হয়েছে। একটা ছোট্ট মাঠ। এখানে এসে দাঁড়াতেই পুরনো দিনের ছোটবেলায় মামা বাড়ি আসার সেই সব কথাবার্তা মনে পড়ে যেতে লাগলো। রুদ্রদা কিন্তু ছাদে উঠে এদিক ওদিকে ঘুরছিল। ঘুরতে ঘুরতে বলল, নবারুণবাবু, আপনার বাড়িতে কখনো চোর এসেছিল? এই কথায় নবারুণবাবু কিছুক্ষণ অবাক হয়ে থাকে। তারপর বলে, যদি আগের কথা বলছো তাহলে হয়তো বছর 10 আগে একবার এসেছিল, কিন্তু তারপরে কোনোদিন বাড়িতে চোর এসেছে বলে তো আমার মনে পড়ে। রুদ্রদা বলল, আচ্ছা, ঘড়িটা আমার কাছে বেশ কয়েকদিন থাকবে, ঠিক আছে? তবে এখনই আপনাকে নিশ্চিত কিছু বলতে পারছি না, তবে কেসটা আমি হাতে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমরা নবারুণবাবুর সাথে ছোটোখাটো কথাবার্তা বলে রুদ্রদা আর আমি বেরিয়ে এলাম। পথে নেমে রুদ্রদা আর একটা কথাও বলল না। বাড়ি ঢুকেই ঘড়িটা নিয়ে আরও একবার ব্যস্ত হয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম ও ছোট ছোট কিছু যন্ত্রপাতি জোগাড় করেছে, যেগুলো দিয়ে ঘড়িটা খুলে দেখা যায়। ঘড়িটা নিয়ে সে যে বেশ চিন্তিত হয়ে পড়েছে সেটা বোঝা যাচ্ছিল, তবে এত চিন্তিত হবার কোনো কিছুই ছিল না। এরপরেও আমি আরও অবাক হলাম যখন সেদিন বিকেলে ও আমায় না নিয়ে কোথায় যেন বেরিয়ে পড়ল। ফিরে এলো সন্ধ্যের দিকে। তখন তার মুখ দেখে মনে হলো যেন সে কিছু একটা জানতে পেরেছে কিংবা অনুমান করতে পেরেছে। তাই আমি প্রশ্ন করলাম, রুদ্রদা, নতুন কিছু জানতে পেরেছো এই কেসটার ব্যাপারে? ঘড়িটা কিভাবে ছোট হয়ে যাচ্ছে কিংবা বড় হয়ে যাচ্ছে সেটা অন্তত জানতে পারিনি, বুঝলি? রুদ্রদার কথায় কি যেন একটা ছিল। আমি হেসে উঠলাম। হেসেই বললাম, তুমিও তাহলে মেনেই নিলে নবারুণবাবু ভুল দেখেনি, ঘড়িটা নিজে থেকেই ছোট বড় হয়ে যায়। সে বিষয়ে আমি কিছু বলতে পারি না, তবে একটা কথা, সব সময় আমরা যেটা দেখি সেটা কিন্তু নাও হতে পারে। আমি সামান্য রেগে বললাম, এই তুমি হেয়ালি বাদ দিয়ে আমায় একটু খুলে বলো তো ব্যাপারটা কি? রুদ্রদা বলল, এখনো সময় হয়নি, সময় হলে তুই নিজেই বুঝতে পারবি। এখন আমার একটু কাজ রয়েছে। কথাটা বলে একরকম আমায় যেন দেখতেই পাইনি এমন ভাব করে রুদ্রদা নিজের ঘরে গিয়ে ঢুকলো। আমিও আর তার কাছে গেলাম না। আমিও নিজের ঘরে গিয়ে নিজের কাজে বসলাম।
রুদ্রদার এই কেসটা যে ঠিক কোন দিকে নিয়ে চলে যাচ্ছে সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই আমায় রুদ্রদার সাথে বেরিয়ে পড়তে হলো। আমি কিছুই জানি না, হঠাৎ করে ও আমায় ঘরে এসে বলল, ব্যস্ত আছিস? থাকলেও বাকি রেডি হয়ে নে, বেরোবো একটু। আমি একটু অবাক হয়ে বললাম, না তেমন কোনো কাজ নেই, তবে তোমার হঠাৎ আমায় মনে পড়লো। তুমি তো একাই কেসটা নিয়ে ভালোই ঘাটছিলে। কেসের ব্যাপারে কখন কি করতে হয় সেসব মনে থাকে না। চল চল, আমার সাথে বেরিয়ে পড়, একজনের সাথে দেখা করতে যেতে হবে। রুদ্রদার সাথে বেরিয়ে একটা ভাড়ার গাড়ি নিয়ে আমরা একটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছালাম। বোধহয় ঠিকানাটা রুদ্রদা জোগাড় করেই রেখেছিল। তারপর একটা বাড়ির সামনে গিয়ে এবং পাশের চায়ের দোকানদারের কাছে জেনে নিল গোবিন্দ নারায়ণ নামে এক ভদ্রলোকের বাড়ির ঠিকানা। চায়ের দোকানদার সামনের দিকে একটা বাড়ি দেখিয়ে দিতে আমরা সেখানে গিয়ে পৌঁছে কড়া নাড়লাম। ভেতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে দরজা খুললেন। রুদ্রদা তাকে দেখে নমস্কার করে বলল, নমস্কার গোবিন্দবাবু, আপনি আমায় চিনবেন না। আমি আসলে রুদ্রশঙ্কর রায়। আপনার সাথে একটা ব্যাপারে একটু কথা বলার ছিল। আপনার এখন সময় হবে? রুদ্রদার কথা শুনে ভদ্রলোক দরজা থেকে সরে গিয়ে আমাদের ভেতরে ঢুকতে দিলেন। ভদ্রলোকের বসার ঘরে চেয়ারের উপর আমরা বসি। ভদ্রলোক আমাদের উল্টো দিকে বসলেন, কিন্তু তার মুখে স্পষ্ট চিন্তার ভাঁজ। রুদ্রদা মুখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে দেখে তিনি বললেন, আপনাকে চিনব না সে কথাটা ঠিক নয় রুদ্রবাবু। আপনি যে সেই স্বনামধন্য গোয়েন্দা তা আমি ভালোভাবেই জানি, কিন্তু হঠাৎ আপনার আমার বাড়িতে আসার কারণটা কি? রুদ্রদা মৃদু হেসে বলল, আমি গোয়েন্দা নয় গোবিন্দবাবু, আমি সামান্য সত্যান্বেষী। কিন্তু আপনার বাড়িতে আসার কারণ একটা রয়েছে, সে ব্যাপারে। রুদ্রদা কথাটা মাঝপথে থেমে গেল। ও উঠে গিয়ে ভদ্রলোকের দেওয়ালে ঝোলানো একটা দেওয়াল ঘড়ি ভালো করে দেখতে লাগলো। আমি বুঝলাম এই মানুষটির নাম গোবিন্দ, তাই ওনাকে রুদ্রদা গোবিন্দবাবু বলে সম্বোধন করছে। তারপর রুদ্রদা হঠাৎ করে গোবিন্দবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি এ বাড়িতে কতদিন হলো এসেছেন? গোবিন্দবাবু বললেন, তা প্রায় বছর খানেকের সামান্য কম হবে। কেন বলুন তো? নবারুণ দাস নামে আপনি কাউকে চেনেন? গোবিন্দবাবু এই প্রশ্নে একবার কেমন যেন অদ্ভুতভাবে রুদ্রদার দিকে তাকালেন। তারপর বললেন, হ্যাঁ চিনি। আমি আগে যেখানে থাকতাম সেখানে ওরাও থাকতো। ওদের ছেলেটিকে আমার বেশ ভালো লাগতো, তাই ওদের বাড়িতে মাঝে মাঝে যেতাম। এমনকি এখানে চলে আসার পরও কয়েকবার ওদের বাড়িতে আমি গিয়েছি। কিন্তু কেন বলুন তো রুদ্রবাবু, কিছু কি হয়েছে? খুব একটা সমস্যা কিছু নয়, তবে আপনি যে ঘড়িটা নবারুণবাবুকে দিয়েছিলেন সেই ঘড়িটা একটা অদ্ভুত সমস্যার সৃষ্টি করেছে। সেই ঘড়িটা বিভিন্ন সময়ে ছোট বড় হয়ে যায়। এই কথাটা কি আপনি জানতেন? রুদ্রবাবু, আপনার জায়গায় যদি এই কথাটা আমার অন্য কেউ বলতো তাহলে হয়তো আমি এক্ষুনি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু কিন্তু আপনি যখন বলেছেন তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। কিন্তু এমনটা কি হতে পারে? একটা ঘড়ি ছোট হবে কি করে, আবার বড়ই বা হবে কি করে? সেটা তো আমিও জানি না গোবিন্দবাবু, তবে আপনি ঘড়িটা দিয়েছিলেন তাই আমার মনে হলো আপনি কিছু জানেন, সে কারণেই আমাদের এখানে আসা। না রুদ্রবাবু, এ বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। যদি করতে পারতাম তাহলে আমার নিজেরও ভালো লাগতো, তবে অনিচ্ছার সাথেই বলতে হচ্ছে আমি এ বিষয়ে কিছু জানি না। রুদ্রদা একটু ভেবে জিজ্ঞাসা করল, আর একটা প্রশ্ন গোবিন্দবাবু, যদিও সেটার উত্তর দেওয়া বা না দেওয়া আপনার উপরে, তাও তাও আমি জানতে চাই, আপনি হঠাৎ ওই বাড়িটা ছেড়ে এখানে চলে এলেন কেন? গোবিন্দবাবু বললেন, বাড়িটা বেশ পুরনো হয়ে গেছিল, আর তাছাড়া ওখানে থাকতেও আমার ঠিক ভালো লাগছিল না, তাই এখানে চলে এসেছি। এদিকটা লোকজনের ঝামেলা নেই, নিজের মতন একেবারে বসে কাজ করতে পারি। রুদ্রদা জিজ্ঞাসু স্বরে বলল,
আপনার কি কোনো ব্যবসা রয়েছে? ব্যবসায়ী বলতে পারেন, একটা হিরে জহরতের ব্যবসা আছে। ছোটখাটো মক্কেল আসে, তাদেরকে আমি হিরে জহরত দেখাই, আর তার উপরে আমার সবকিছু। রুদ্রবাবু, রুদ্রদা আর কিছু বলল না। ভদ্রলোককে বিদায় জানিয়ে আমরা দুজনে বেরিয়ে এলাম রাস্তায়। কিন্তু রুদ্রদা চুপ করে রইল। একসময় আমায় প্রশ্ন করল, গোবিন্দবাবুর বাড়ির আশপাশটা বেশ ফাঁকা, তাই না? খুব বেশি লোকজন বোধহয় এদিকটা থাকে না। এমন একটা প্রশ্নের ঠিক যে কি কারণ রয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। তবুও বললাম, তিনি নিরিবিলিতেই থাকতে চেয়েছিলেন, তাই হয়তো এখানে বাড়ি কিনেছেন। তাতে তো কোনো সমস্যা আমি দেখছি না রুদ্রদা। রুদ্রদা গভীর চিন্তা করে বলল, কোনো একটা সমস্যা ছাড়া হঠাৎ ভদ্রলোক বাড়ি বদল করলেন কেন? ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না রে অনি। পরের গোটা দিন রুদ্রদা বাড়িতে ছিল না, কোথায় যেন বেরিয়ে পড়ল। রুদ্রদার সাথে কেসের ব্যাপারে আমার তেমন কিছুই আলোচনা হলো না। এর মাঝে একটা টেলিফোন এলো। আমি টেলিফোনটা ধরতেই বুঝতে পারলাম শান্তনুবাবু রুদ্রদাকে খুঁজছে। তবে শান্তনুবাবু আমায় একটা খবর দিলেন, সেটা ওকে জানিয়ে দিতে বললেন। সেটা শুনেই আমার কেমন যেন মনে হলো ও অকারণে বাড়ির বাইরে যায়নি। সে গোটা কেসটা নিয়ে একটু বেশি ভেবে চলেছে। আর সেই কারণেই শান্তনু বাবুকে দিয়েও কয়েকটা ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিল। সেই খবরটা তিনি আমায় জানালেন। রুদ্রদা বাড়ি ফিরে ঘরে ঢুকতেই আমি বললাম, শান্তনুবাবু টেলিফোন করেছিলেন। তিনি জানিয়েছেন তুমি যার ব্যাপারে খোঁজ করছিলে তার উপর পুলিশের সামান্য সন্দেহ রয়েছে। তবে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তার কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমার কথা শুনে রুদ্রদার মুখে সামান্য একটা হাসি ফুটে উঠল। সে বলল, অনি, নবারুণবাবু তাহলে ভুল দেখেননি। সত্যি ওর ঘরের ঘড়িটা একবার ছোট হয়ে গিয়েছিল, তারপরে বড় হয়ে গিয়েছিল। আমি আবার অবাক হলাম। তারপর বললাম, তুমি কি ভাবছো বলো তো? আর গোবিন্দবাবুর বাড়িতেই বা তুমি গেলে কেন? তিনিই তো নবারুণবাবুকে ঘড়িটা এমনি দিয়ে দিয়েছিলেন। তাহলে তার সাথে এই কেসের তুমি আবার কোনো সম্পর্ক খুঁজতে চেষ্টা করছো না তো? সঠিকভাবে এখনো কিছুই বলা যাচ্ছে না রে। আর একটু সময় লাগবে, তারপর সব কিছু বলা যাবে। এখনো সময় হয়নি। আজ বেরিয়েছিলে কোথায়? কয়টা ইতিহাস জানার ছিল, সেই ইতিহাসগুলো জেনে নিলাম। তবে মনে হচ্ছে এবার কেসটায় এক ধাপ আমরা এগোতে পারবো। তবে আমার মনে হয় না কেসটা ঠিক যেমনভাবে মনে করছি তেমনভাবেই শেষ হবে। কথাটা বলেই ও বাথরুমের দিকে চলে গেল। আমি বুঝতে পারলাম রুদ্রদা আবার মৌনব্রত পালন করলো। আবার নতুন করে কোনো কিছু না হওয়া পর্যন্ত কিছুই জানা যাবে না। ঘড়িটা কিন্তু ওর টেবিলের উপরেই ছিল। সে স্ক্রু ড্রাইভার জোগাড় করে ঘড়িটা প্রায় খুলেই ফেলেছিল। তারপর আবার সেটা নতুন করে জুড়ে দিয়েছে। তবে এই সমস্ত কিছু করতে তার বেশ খানিকটা সময়ও লেগেছে। তবে ঘড়িটা খুলে যে সেটার ভেতর থেকে কিছু পাবে সেই আশাটা আমি নিজেও করিনি। আর ও নিজেও কিছু পায়নি। যদি পেত তাহলে সেটা নিশ্চয়ই। তবে কেসটায় যখন শান্তনুবাবুকে পর্যন্ত জড়িয়ে ফেলেছে, তাহলে কোনো একটা অপরাধ তো নিশ্চয়ই ঘটেছে। না হলে পুলিশকে সে ব্যাপারে খোঁজ নিতে বলবে কেন? এসবের মাঝে নবারুণবাবু আরও একদিন আমাদের বাড়িতে এসে হাজির। রুদ্রদার ঘরেই তাকে বসানো হলো। আমি আর রুদ্রদা বসলাম। এর মাঝে এসে অবন্তীদি ওনাকে দেখেই নমস্কার করে বলল, আপনি সেদিন এলেন, আপনাকে সামান্য চা ছাড়া আর কিছুই দেয়া হলো না। আপনি বড্ড তাড়াহুড়ো করে চলে গেলেন। আপনি বাবার বন্ধু সেটা তো আমি জানতামই না। নবরণবাবু সামান্য হাসলেন। অবন্তীদি বলল, আজ কিন্তু আপনি দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে যাবেন, তার আগে আপনাকে ছাড়ছি না। নবরণবাবু হা হা করে হেসে উঠলেন। কারখানার একটা কাজে আমায় এদিকে আসতে হয়েছিল, তাই ভাবলাম একবার রুদ্রর সাথে দেখা করে যাই। দেরি করলে একদম হবে না আজকের মতো। আমি অন্যদিন আসবো না হয়। আজ আমায় আবার কারখানায় ফিরে যেতে হবে। এতক্ষণ পরে রুদ্রদা বলে উঠল, আজও তোর মনোবাঞ্ছা পূর্ণ হলো না দি। নবারুণবাবুকে আবার অন্য একদিন আসতে হবে তোর হাতের রান্না খেতে।
তবে নবারুণবাবু, আমি একথা বলতে পারি, আপনি একবার অবন্তীদির হাতের রান্না খেলে তা কিন্তু ভুলতে পারবেন না। অবন্তীদি একটু পরেই ঘর থেকে বেরিয়ে গেল। তার আগে বলে গেল, নবারুণবাবু, সর্ষের উপরে পা দিয়ে এভাবে বারবার আসবেন না তো। এরপর যখন আসবেন পায়ের তলা থেকে সর্ষে সরিয়ে আসবেন। পরের বার কিন্তু আপনাকে না খাইয়ে ছাড়বো না। অবন্তীদি বেরিয়ে যেতে রুদ্রদা বলে উঠল, বলুন নবারুণবাবু, হঠাৎ আপনি নিজে এলেন? রুদ্র, তুমি ওই ঘড়িটার ব্যাপারে কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছো? আর একটু সময় লাগবে। আশা করছি 2-1 দিনের মধ্যেই আপনাকে কিছু একটা জানাতে পারবো। এর মধ্যে আর কিছু ঘটেছে কি? তিনি একটু হেসে বললেন, না না রুদ্র, তেমন কিছু ঘটেনি। তবে আমার দেয়ালের ঘড়িটার জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু জানতে এলাম। কিছু মনে করবি না। এসে যখন পড়েছেন তাহলে একটা কথা বলুন তো, গোবিন্দবাবু মানে যার কাছ থেকে আপনি ঘড়িটা নিয়েছিলেন, তিনি আপনাদের বাড়িতে শেষ কবে এসেছিলেন? নবারুণবাবু যেন বেশ কিছু মনে করার চেষ্টা করলেন। তারপর বললেন, মাসখানেক আগেই বোধ হয়। প্রথমবার যখন ঘড়িটা দেখে আমার সন্দেহ হয়, তার কিছুদিন পরে। রুদ্রদা কিছু বলল না, চুপ করে বেশ কিছুক্ষণ নবারুণের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, গোবিন্দবাবুকে কেমন লোক বলে মনে হয় আপনার? বেশ ভালো লোক। যতদূর শুনেছিলাম হিরে জহরতের কোনো একটা ব্যবসা করেন। তবে এখন ঠিক কোথায় আছেন সে ব্যাপারে আমরা জানি না। এই কথাটা শুনে রুদ্রদা কেমন যেন চমকে উঠল। তারপর বলল, কেন, আপনি কোনো খোঁজ খবর করার চেষ্টা করেননি? আমি সারাদিন নিজের কাজ নিয়েই থাকি। আমার সেই বাড়িতে তিনি মাঝে মাঝে আসতেন, তবে সেভাবে তার বাড়িটা আমরা চিনে উঠতে পারি। তবে দক্ষিণের দিকে কোথাও একটা থাকতেন সে কথা বলেছিলেন। এরপর আর বেশি কথা হলো না। নবারুণবাবু একটু পরেই উঠে গেলেন। তবে ওনার চলে যাওয়ার পর থেকেই রুদ্রদার মুখে যেন চিন্তার ভাঁজটা আরো বেশি করে পড়ল। আমি একবার ভাবলাম প্রশ্ন করি, তারপর ভাবলাম থাক, সে নিজে যতক্ষণ না কিছু বলবে, প্রশ্ন করলে শুধু শুধু ও বিরক্ত হবে। তাই আর তাকে কিছু জিজ্ঞাসা না করাই ভালো। তাই আর তাকে কিছুই জিজ্ঞাসা করা হলো না। তবে আসল ঘটনাটা ঘটল তার 2 দিন পরে। আমি আর রুদ্রদা গিয়ে পৌঁছালাম নবারুণবাবুর বাড়িতে। নবারুণবাবু ততক্ষণে কারখানা থেকে চলে এসেছেন। আমরা যখন গিয়েছিলাম তখন বেশ সন্ধ্যা হয়ে গেছে। আমাদের দেখে নবারুণবাবু খানিকটা অবাক হলেও আমাদের ঘরে নিয়ে গিয়ে বসতে দিলেন। তারপর আমাদের সামনে এসে চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ বসে থাকার পরে রুদ্রদা বলল, প্রথমে একটা প্রশ্ন করব আপনাকে, দাঁড়ান। আপনাকে করার চেয়ে আপনার স্ত্রীকে করাটাই ভালো হবে। শেষবার মানে শেষ 2বার যখন গোবিন্দবাবু আপনাদের বাড়িতে এসেছিলেন, তখন কি তার সাথে একটা বড় ব্যাগ ছিল? হ্যাঁ, উনি শেষবার যখন এসেছিলেন তখন তার সাথে একটা কালো রঙের ব্যাগ ছিল। যতদূর আশা করতে পারি সেই সময় আপনার স্বামী কারখানায় ছিলেন, আর আপনার ছেলে তখন এই ঘরে পড়তে বসেছিল, তাই না? ছেলের তখন স্কুলে পরীক্ষা ছিল, তাই বাবু পড়ছিল। উনি দুপুরের দিকেই এসেছিলেন, কিন্তু কেন বলুন তো? ওনাকে বসিয়ে রেখে আপনি কোনো কারণে ঘরের ভিতরে গিয়েছিলেন? মানে এই ঘরে, এই বসার জায়গায় উনি বেশ কিছুক্ষণের জন্য একা ছিলেন সেদিন? তিনি মাথা নাড়িয়ে রুদ্রদার কথায় সম্মতি জানালো। রুদ্রদা এবার বলল, যে কথাগুলো এবার আপনাদের বলতে চলেছি সেগুলোর অনুমান আমার রয়েছে, তবে সঠিক প্রমাণ এই মুহূর্তে আমি পাইনি। তবে আশা করছি বেশ কিছুদিনের মধ্যেই সেটা পেয়ে যাব। আপনারা যখন গোবিন্দবাবুর কাছ থেকে সেই ঘড়িটা নেন, তখন সেই ঘড়ির মধ্যে একটা দামি পাথর ছিল। যতদূর সম্ভব সেই পাথরটা একটা চোরাই পাথর। প্রায় বছরখানেক আগে কলকাতা শহরে একটা দামি পোখরাজ পাথর চুরি হয়ে যায়। সেই পাথরটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না অনেক চেষ্টা করে। আমার মনে হয় সেই পাথরটা গোবিন্দবাবুর হাতে এসে পড়েছিল। তিনি কোনোভাবে ওই ঘড়িটার মধ্যে পাথরটা রেখে দেন। তারপর পুলিশের কোনোভাবে সন্দেহ হয় গোবিন্দবাবুর ওপরে। তবে সরাসরি সন্দেহের বশে কারুর বাড়ি তল্লাশি করা যাবে না, আর করলেও সেই পাথরটা ঘড়িতে থাকবে সে কথা কেউ ভাবতে পারবে না। গোবিন্দবাবুর সাথে এই চোরাই পাথরের লেনদেনের একটা সম্পর্ক ছিল।
তিনি হিরে জহরতের ব্যবসার পাশাপাশি এই ধরনের কাজকর্ম করতেন, সেই ব্যাপারটা আমরা কিছু সূত্র মারফত জানতে পেরেছি। এখন আমার মনে হয় তিনি বাড়ি ছেড়ে গিয়েছিলেন ওই একটা কারণে। তার উপর বোধহয় পুলিশের সন্দেহ, এমনকি আশেপাশের লোকেদের সন্দেহ হলেও হতে পারে। সেই সময় তিনি ঘড়িটা নবারুণবাবুকে দিয়ে যান, একটাই কারণে, যাতে ঘড়িটার মধ্যে পাথরটা ভালোভাবে থাকে। আর আমার মনে হয় তারপরেই কোনোভাবে পুলিশ তার বাড়িও সার্চ করেছিল। সেখান থেকে তিনি অন্য জায়গায় চলে যান, কিন্তু নবারুণবাবুর সাথে তার সম্পর্ক ভালো হয়। তিনি এখানে মাঝে মাঝে আসতেন এবং দেখে যেতেন ঘড়িটা। আর ঠিক সেই ঘড়িটার মতোই অন্য একটা ঘড়ি তিনি খুঁজে বার করেন, কিংবা ঘড়ির দোকানের সাথে কথা বলে তৈরি করেন। তারপর সময় সুযোগ বুঝে একদিন দুপুরবেলা এসে আপনার সাথে কথা বলতে বলতে অন্য মনস্কতার সুযোগে ঘড়িটা বদলে যায়। আর ঠিক সেই সময় নবারুণবাবুর ব্যাপারটা চোখে পড়ে। এবার সমস্যাটা হলো, নবারুণবাবু নিজের হাতেই ঘড়ির পেছনে লাল রঙের একটা চিহ্ন এঁকে দিয়েছিলেন। পরে গোবিন্দবাবু সেই ঘড়িটা নিয়ে চলে যান এবং ঘড়ির ভেতর থেকে পাথরটা বের করে নেন। তবে এখানেই তিনি আরও একটা কাজ করেছিলেন আমার মনে হয়। তিনি সেই নতুন ঘড়িটাতে অমনি কোনো একটা পাথর লুকিয়ে রেখেছিলেন, যেটা দিয়ে কোনো একটা কাজ করা যাবে। আমার মনে হয় তিনি ঘড়িতে নতুন কোনো পাথর রেখেছিলেন, পুরনো পাথরটা নিয়ে গিয়ে সেই পাথর স্থানে পৌঁছে দিয়ে আরও একবার সেই পুরনো ঘড়িটা নিয়ে এই বাড়িতে এসে সেই ঘড়িটার সাথে বদলে দেয়। তিনি ভেবেছিলেন ব্যাপারটা কেউ বুঝতে পারবে না, কিন্তু নবারুণবাবু নিজের মনের ভুল হতেও পারে ভেবে ঘড়িটার পেছনে একটা লাল দাগ দিয়ে রেখেছিলেন। তবে পরে যখন তার সন্দেহ হয়, তখন তিনি দেখতে পান লাল দাগটা নেই, আর সেই কারণে তিনি আমার কাছে গিয়ে পৌঁছান। এখন সমস্যাটা হলো, গোবিন্দবাবুকে এভাবে গ্রেপ্তার করা যাবে না, তার উপর নজর রাখতে হবে, এবং কোনোভাবে যদি তার সাথে ওই দলের কোনো একটা যোগাযোগ প্রমাণ করা যায়, তাহলে তাকে আমরা গ্রেপ্তার করতে পারব। তবে সেই ব্যাপারটা আমি এখনো ভাবছি না। আমার দায়িত্ব ছিল আপনার ঘড়ির অস্বাভাবিকভাবে ছোট বড় হয়ে যাওয়ার সমস্যাটা সমাধান করার, সেটা আমি করে দিয়ে গেলাম। আর এই রইল আপনার ঘড়ি। আমার মনে হয় আপনার এই ঘড়ি আর কখনোই ছোট বড় হবে না। আর আরও একটা কথা আমার মনে হয়, সেটা হলো গোবিন্দবাবু আর কখনোই আপনাদের বাড়িতে আসবেন না। নবারুণবাবু ও তার স্ত্রীর অবাক হওয়া মুখের উপর আমি তাকিয়ে দেখলাম। আমি নিজেও অবাক হয়েছিলাম, কিন্তু রুদ্রদা উঠে দাঁড়িয়ে বলল, নবারুণবাবু, আজ আর এখানে বসার সময় হচ্ছে না, কিছু মনে করবেন না, আমাদের অন্য একটা কাজ রয়েছে, চলি। আর আমাদের বাড়িতে আসবেন, বাবা আপনাদের সবাইকে আসার জন্য আমাকে বলে দিতে বলেছিলেন। একদিন কিছুটা সময় নিয়ে বাড়িতে আসবেন, সপরিবারে নিমন্ত্রণ রইল। আর আমন্ত্রণ কিন্তু উপেক্ষা করা যাবে না, অবন্তীদির কড়া আদেশ। দরজা পর্যন্ত নবারুণবাবু আমাদের এগিয়ে দিতে এলেন। নবারুণবাবু হেসে বললেন, অবশ্যই অবশ্যই, তোমাদের বাড়িতে একদিন অবশ্যই যাব। আর তুমি যে কি উপকার করলে আমি তা বলে বোঝাতে পারবো না। একবার আমার নিজেরই মনে হয়েছিল আমি হয়তো ভুল ভাবছি। আপনি ঠিক ভেবেছেন বলেই যে ভদ্রলোককে ধরা সম্ভব হবে নবারুণবাবু, না হলে ভদ্রলোক যে এমন একটা কাজ করতে পারেন, সেটা তো আমরা কেউ ভাবতেই পারতাম না। আমি আর রুদ্রদা বাড়িতে ফিরে এলাম। বেশ কয়েকদিন পরে গোবিন্দবাবুকে গ্রেফতার করা গেল। তার সাথে শহরে হয়ে চলা কয়েকটা রত্ন চুরির ব্যাপারে যে সম্পর্ক রয়েছে, সেটা তাকে জেরা করেই জানা গেল। এমনকি তার বাড়ি থেকে একটা কালো রঙের ব্যাগ পাওয়া গেল, যেটার মধ্যে একটা সাদা রঙের ঘড়ি রয়েছে। আর ঠিক রুদ্রদার কথা মতো ঘড়ির পেছনের দিকের ব্যাটারির খাপের একটা নির্দিষ্ট জায়গা পাওয়া গেল একটা পাথর। আর জানা গেল মাস 6 আগে এই পাথরটাও একটা দোকান থেকে চুরি করা হয়েছিল। সেই পাথরটা এসে পৌঁছেছে গোবিন্দবাবুর বাড়িতে। পুলিশি জেরাতে আরো অনেক কিছুই জানা গেল, তবে সে ব্যাপারে এখানে বেশি কিছু বলার প্রয়োজন নেই। তবে যেদিন গোবিন্দবাবু ধরা পড়লেন, সেদিন রাতে রুদ্রদা খাবার টেবিলে বসে বলল, দেখলি অনি, সেদিন যদি নবারুণবাবুর ধারণাটা আমরা নেহাত মিথ্যে বলে হেসে উড়িয়ে দিতাম, তাহলে কিন্তু আজ ভদ্রলোক ধরা পড়তেন না। পুলিশের অনুমান ছিলই, আর তার উপর এই ব্যাপারটা বুঝতে পারার পর সেই অনুমানটা সত্য তা প্রমাণিত হলো।
আর তাই গোবিন্দবাবু ধরা পড়লেন। সত্যি কথা বলতে গোবিন্দবাবু ধরা পড়ার জন্য একমাত্র দায়ী কিন্তু নবারুণবাবু। শেষের কথাটা রুদ্রদা সামান্য হাসতে হাসতে বলল। সেটা শুনে অবন্তীদি বলে উঠল, ভদ্রলোককে কিন্তু একদিন আমাদের বাড়িতে বাপির বন্ধু বলে কথা। কথা শেষ করতে না দিয়েই রুদ্রদা বলে উঠল, জানি জানি, সে কথা ভদ্রলোককে বলাই আছে। ভদ্রলোক সময় করে একদিন ঠিক আমাদের বাড়িতে সপরিবারে আসবেন, তুই চিন্তা করিস না। পরে নবারুণবাবু আমাদের বাড়িতে একদিন সময় করে সত্যিই এসেছিলেন সপরিবারে, আর অবন্তীদির হাতের রান্না খেয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। আর কিছুদিন পর সরকার বাহাদুরের থেকে আসে কেস সলভ করে দেওয়ার জন্য, আর এতগুলো চুরি হয়ে যাওয়া দামি পাথর উদ্ধার করার জন্য একটা ধন্যবাদ পত্র, আর তার সাথে খামের ভেতর ছিল বেশ মোটা অঙ্কের টাকা। সেটা দিয়ে আশা করি রুদ্রদার 1 মাস শুয়ে বসে ঠিক চলে যান। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রুদ্রদা সিরিজের গল্প রুদ্রদা ও রহস্যময় ঘড়ি। আপনারা কমেন্টে জানাবেন কিন্তু এই গল্পটি আপনাদের কেমন লাগলো, আর এই রকম গল্প সিরিজ আরও আমরা নিয়ে আসবো কিনা। পরের সপ্তাহে এরকমই ভিন্ন কোনো স্বাদের গল্প নিয়ে আড্ডা বসবে শুধুমাত্র গল্পের আসরে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।